আর আমার নাম কল্লোল, আর আপনারা দেখছেন দেশ বিদেশের কথা সাথে কল্লোল। এই চ্যানেলের আজ প্রথম দিন, আর যেহেতু এটা প্রথম দিন, তাই আপনাদের এই চ্যানেলের ব্যাপারে কিছু তথ্য দেওয়াটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা, এই চ্যানেলটিকে শুরু করার প্রথম কারণ কি? 1 নম্বর। 2 নম্বর, এই চ্যানেলে কি কি কন্টেন্টস বলা হবে? 3 নম্বর, এই যে কন্টেন্টসগুলো বলা হবে প্রত্যেক দিন, সেই কন্টেন্টসগুলো কাদের জন্য? এটা কি শুধু কোনো এক শ্রেণী মানুষের জন্য, নাকি সবার জন্য, আপামর জনতার জন্য, সমগ্র ভারতবাসীর জন্য? 4 নম্বর, এই জানা অজানা বিভিন্ন তথ্য আপনাদের কি করে সাহায্য করবে নিজেদের বর্তমান এবং নিজেদের ভবিষ্যৎকে তৈরি করার জন্য? তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক দেশ বিদেশের কাহিনী সাথে কল্লোল। এবং আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুরোধ আমি রাখতে চাই, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে আমার এবং আমার চ্যানেলের দুভাবেই অত্যন্ত সাবলীলতা পাবে এবং আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে এটা কিরকম ধরনের চ্যানেল, দেশ বিদেশের কথা সাথে কল্লোল। কল্লোল তো নয় আমার নাম, আপনারা এর মধ্যেই জেনে গেছেন, কিন্তু দেশ বিদেশের কথা এটা জেনে আমার কি হবে? সে তো খবরের কাগজেই আমি জানতে পারি। সে তো আরো হাজারটা ইউটিউব চ্যানেলস আছে। এই চ্যানেলটা নিয়ে কি হবে? এই চ্যানেলটা শুনে কি হবে? আপনাদের বলে রাখতে চাই, খবরের কাগজে এবং অন্যান্য ইউটিউব চ্যানেলসে যে তথ্য আপনারা পেয়ে থাকবেন, আমি কখনোই বলবো না সেটা ভুল, কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যেটা জানতে পারবেন সেটা শুধু সম্পূর্ণ সত্যি এবং সত্যি হেতু আর কিছু নয়। আমি নিজে ফরেন রিলেশনস নিয়ে পড়াশোনা করেছি। জওয়াহরলাল নেহরু থেকে এমফিল আছে আমার বিদেশ নীতির উপরে। 10 বছরের পড়াশোনা আমার এই সাবজেক্টের উপরে। এবং এই চ্যানেলটি খোলার আগে অনেকটা রিসার্চ করা হয়েছে। ফলে এই চ্যানেলে যখনই আপনি কোনো ইনফরমেশন শুনতে পাবেন বা এই চ্যানেলের মাধ্যমে যে সংখ্যা বা যে ডেটা আপনারা পেয়ে থাকবেন, সেটা কিন্তু আপনারা চাইলেই গুগলে গিয়ে ভেরিফাই করতে পারেন। কারণ এই চ্যানেলের লক্ষ্য শুধু আপনাদের সঙ্গে হালকা গল্প করা নয়। এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে যারা ইউপিএসসি, যারা আইএএস, যারা আরো বিভিন্ন রকমের গভর্নমেন্ট, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস দেওয়ার জন্য নিজেদের তৈরি করছেন, বা যারা অলরেডি ফরেন রিলেশনস নিয়ে পড়াশোনা করছে, বা যারা নিজেদের তৈরি করছে বা নিজেরা চাইছে প্রচন্ডভাবে, সেটা যে কোনো ক্লাস হতে পারে, তাদের জন্য এই চ্যানেলটি অবশ্যই দেখা বাধ্যতামূলক। এবং বাকি যারা নিজের দেশের কথা, নিজের দেশের ইতিহাস, বিদেশের ইতিহাস
বিদেশ নীতি নিয়ে জানতে চান, কেন কেন গুরুত্বপূর্ণ এগুলো জানা, তার তার প্রথম কারণ হচ্ছে গিয়ে যে আমার দেশের নীতি অনেকটাই নির্ধারিত অনেক ক্ষেত্রে বিদেশ নীতির উপরে, বা আমার দেশের বিদেশ নীতি যদি উল্টোভাবে ধরা হয়, আমার দেশের বিদেশ নীতি অনেকটাই আমার দেশের আভ্যন্তরীণ ঘটনা বা ইতিহাসের উপর নির্ভরশীল। আর তাই এই বিভিন্ন ঘটনাগুলো, যেগুলো আমি আগামী দিনে আজকে বলে থাকবো, সেগুলো কিন্তু ইতিহাসের এমন কিছু পাতা যেগুলো হয়তো আপনারা দেখার সুযোগ পাননি, খানিকটা সময়ের অভাবেই, বা কোথা থেকে পাবেন এটাও একটা সমস্যা। তাই এই চ্যানেল আপনাদের এই দেশ বিদেশের বিভিন্ন কাহিনী, ইতিহাস, তথ্য, এগুলোর মাধ্যমে আপনাদের বর্তমান এবং ভবিষ্যৎকে একটা সঠিক দিকে, সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবারও বলছি, এই চ্যানেলের একমাত্র লক্ষ্য হচ্ছে গিয়ে শুধু এবং শুধুমাত্র সত্যিটাকে তুলে ধরা। বাকি কোনটা ঠিক কোনটা ভুল এটা সম্পূর্ণ আপনাদের উপরে, কারণ ঠিক ভুলটা হচ্ছে সবসময় একজনের উপরে নির্ভরশীল নয়। যেটা কারোর কাছে ঠিক সেটা অন্যের কাছে ভুল হতে পারে, বা আরেকজনের কাছে যেটা ভুল সেটা তৃতীয় ব্যক্তির কাছে ঠিক হতে পারে, বা এটাও হতে পারে কেউ কেউ মনে করে দেখেন ঠিক ভুল বলে কিছুই হয় না, সবটাই অবস্থার পরিপ্রেক্ষণ। আশা করি এখনো পর্যন্ত যে আমি বিবরণ দিয়েছি আমার চ্যানেলের, তাতে আপনাদের একটা সাময়িক একটা আইডিয়া তৈরি হয়েছে যে এই চ্যানেলটা কি নিয়ে। এই চ্যানেলে ইতিহাস, এই চ্যানেলে বর্তমান এবং এই চ্যানেলে ভবিষ্যৎকেও প্রেডিক্ট করা হবে, এবং আগামী দিনে আপনারা বুঝতে পারবেন যে যে ইতিহাসের মাধ্যমে আমরা বর্তমানকে ঠিক করার চেষ্টা করেছি, বর্তমানকে ভবিষ্যৎকে সুগঠিত করার জন্য, সেটা কতটা ঠিক, কতটা অ্যাকিউরেট। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের টপিক। বর্তমান দিনে সবচেয়ে যেটা বেশি আলোড়িত ঘটনা সেটা হচ্ছে গিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক, তাই না? কিন্তু কি অদ্ভুত দেখুন, 5ই আগস্টের আগে ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল একদম একদম অন্যরকম, আর থাকবে নাই বা কেন? তার কারণটা হচ্ছে কি, এপার বাংলা ওপার বাংলা দু বাংলার মানুষই তো বাঙালি। দিনের শেষে আমাদের আরেকটি অন্যতম পরিচিতি হচ্ছে কি আমরা বাঙালি। ধর্মটা তো অনেক পরের কথা, ধর্ম তো মানুষের অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। কে কি কোন, কে বা কারা কোন ধর্মে বিশ্বাস করেন সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আর তাই এই দু বাংলার মানুষের মধ্যে একটা গভীর ভালোবাসা, অত্যন্ত একটা অযান্ত্রিক সম্পর্ক চিরকাল ছিল, আজ থেকে নয়। সেটা 1947 থেকেই, 1947-এর আগেও ছিল। তার ব্রিটিশ রাজত্বে রাজত্বের সময় যখন ওপার বাংলার লোকজন যারা অধিককার, তখন তো ওপার বাংলা ছিল না, তখন ছিল পুরোটাই ভারতবর্ষ। তো ওই ভারতবর্ষের ওই দিকে, মানে ধরুন চট্টগ্রাম, বা ধরুন কুমিল্লা, বা ধরুন ঢাকা, হুম, বা ধরুন শ্রীহট্ট, এইসব জায়গাতে যারা থাকতেন, বা খুলনা, তাদের সঙ্গে আমাদের কিন্তু চিরকালই একটা অদ্ভুত সখ্যতা ছিল। এবং ভারতবর্ষের স্বাধীনতাতে
আমরা সবাই জানি যে তারা, আমরা বাঙালিরা, আমাদের বাঙালিদের অবদান খুব কম করে বললেও সর্বশ্রেষ্ঠ তো বলাটা আমার মনে হয় না ওটা ভুল হবে বলে। কারণ যে পরিমাণ রক্ত, যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ স্যাক্রিফাইস আমরা সবাই করেছি তা অনবদ্য। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে 5ই আগস্ট দিনটা আমাদের সবাই, আমরা নিশ্চয়ই ক্যালেন্ডারের মধ্যে দাগ দিয়ে রেখেছি। তার কারণ পৃথিবীর ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে এই যে দুটো সময়, দুটো যে কাল, সে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, 5ই আগস্টের আগে যেরকম আমি আগেও বললাম যে ভারত বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত সখ্যতাপূর্ণ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অথচ 5ই আগস্ট এবং তারপর থেকে ধীরে ধীরে আমরা যেন দুটো আলাদা আলাদা মেরুর মানুষ হতে শুরু করলাম। এবং বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে আমরা একজন অপরজনকে সহ্যই করতে পারছি না। কিন্তু এর কারণটা কি? কখনো ভাবার চেষ্টা করেছেন যে বাংলাদেশে যেটা ঘটলো 5th of August 2024, এটা কি কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা? আমি তা মনে করি না। কারণ তার পিছনে আমার অনেকগুলো অকাট্য যুক্তি আছে, আমার অনেক দিনের পড়াশোনা আছে, বেশ কিছু মেটেরিয়ালস আছে যেগুলো আমি নিজের, যখন আমি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করছিলাম তখনও পড়েছি, তার আগেও পড়েছি এবং বর্তমানেও আমি এগুলো নিয়ে যা ঘাঁটাঘাঁটি করেছি তার থেকে একটা অদ্ভুত, একটা দানবীয় সত্য বেরিয়ে আসছে। কি সেই সত্য? কি এমন সত্য যে দুটো দেশের মানুষের মধ্যে, শুধু বাংলাই নয়, দুটো দেশের মানুষের মধ্যে এক যেন একটা অভেদ্য প্রাচীর তৈরি করলো? চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক। মানে এই কারণটা যদি জানতে হয় তার জন্য আমাদেরকে একটু টাইম ট্রাভেল করতে হবে। সেটা কতদিনের? সেটা খানিকটা, বেশ কিছু দিনের, মানে ধরুন 53-54 বছরের। একদমই ঠিক ধরেছেন, মানে বাংলাদেশের স্বাধীনতা সালটা 71। এইবার কেন এতদিনের পিছনে নিয়ে যাওয়া, তার একটা প্রথম কারণ হচ্ছে গিয়ে আজকের পরিস্থিতি যদি আমাদের বুঝতে হয় তার জন্য আমাদের ইতিহাসটা জানাটা খুব দরকার। কারণ ইতিহাস না জেনে আমরা কিন্তু বর্তমানকে বুঝতে পারবো না, এবং বর্তমানকে যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করা আমাদের জন্য খুব অসম্ভব হবে। এবং এই চ্যানেলের লক্ষ্য কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, শুধু এবং শুধু সঠিক তথ্য প্রদান করা। এর মধ্যে প্রচুর অ্যানালিসিস আছে যেগুলোর মাধ্যমে আমি চাইব শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, আমাদের বাংলাদেশে যে যে ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আপামর জনতা আছেন, তারা বিচার করুন। আমার কাজ হচ্ছে শুধু সত্যিটাকে বলে যাওয়া, এবং সেই সত্যিটার মধ্য থেকে কতটা আপনারা কি নেবেন, কতটা রাখবেন, কতটা ফেলবেন, সেটা পুরোটাই আপনাদের উপর। আচ্ছা, যাই হোক, তো এবার চলে আসা যাক 1971 সাল। খুব ইম্পর্টেন্ট একটা সাল। পশ্চিমবাংলা উত্তাল। কি নিয়ে উত্তাল? নকশাল মুভমেন্ট, কুখ্যাত নকশাল মুভমেন্ট। এটা তো আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ অবস্থা।
তার সাথে সাথে 1965-66 থেকেই, মানে ভারতবর্ষ যুদ্ধের পর থেকেই পাকিস্তান যখন 65-এ, আপনারা হয়তো জানেন কি জানেন না, হয়তো অনেকেই জানেন যে 1965-তে পাকিস্তান ভারতের একটা যুদ্ধ হয়েছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সেই যুদ্ধ যেখানে সর্বাধিক আধুনিক সমরাস্ত্রের প্রয়োগ করা হয়েছিল। যে ধরনের ট্যাঙ্কস, যে ধরনের অ্যামিনেশনস ইউজ করা হয়েছিল 1965 সালের সেই যুদ্ধে, তা অভাবনীয়। এবং এটা দুদেশেরই ভবিষ্যৎ, মানে পাক ভারত দুদেশেরই ভবিষ্যৎকে অনেকটাই কিন্তু দেশ গঠনের। যাক, সে কথা পাকিস্তান ভারতের, সেই কথা এখন আমি বলতে চাই না, কারণ আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে কি বাংলাদেশ। কেন আমি পাকিস্তান বাংলাদেশ বললাম তার একটা কারণ আপনাদের জেনে রাখা দরকার। কারণ আজকের যে বাংলাদেশ সেটা একসময় ছিল পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান। তো আমি এই ব্যাপারটাকে খুব একটা বেশি বলবো না, অল্পের মধ্যে সেরে আমি বাংলাদেশের বা আমাদের আজকে যে কোর টপিক বাংলাদেশে ফিরে আসছি। তো পাকিস্তান 1965 সালে অপারেশন জেব্রাল্টার, পাকিস্তান মানে পাকিস্তানের তৎকালীন যে আর্মি বা যাকে আপনারা আমরা বলে থাকি ডিপ স্টেট, এটা তাদের ইচ্ছা ছিল। কারণ পাকিস্তানি গভর্নমেন্ট, মানে পাকিস্তানি পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা কোনোদিনই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দেশ চালাতে পারেনি। এটা আজকের কথা নয়, এটা 1947 থেকেই একই ঘটনা। তো যাই হোক, পাকিস্তানে কোনোদিনই গণতন্ত্র বলে জিনিস সেভাবে নেই। পাকিস্তানের আসল লোকই হচ্ছে গিয়ে, যারা দেশ চালায় তারা হচ্ছে গিয়ে পাকিস্তান আর্মি এবং আইএসআই। এবং এটাও বলা হয় যে বিভিন্ন দেশের কাছে আর্মি আছে, আর পাকিস্তান এরকম একটা দেশ যার যার আর্মির কাছে একটা দেশ আছে। খুবই হাস্যকর, কিন্তু খুব দুঃখজনক। তার কারণ আমরা পরে কোনো এক সময় আলোচনা করব। তো এই 1965 সালে যখন যুদ্ধ হলো, পাকিস্তান হঠাৎ করে ইন্ডিয়ার মানে আমাদের ভারতের আম্বালা এয়ারবেসে বম্বিং শুরু করলো, এই অপারেশন জেব্রাল্টার নাম দিয়ে। এই অতর্কিত আক্রমণে ভারত অবশ্যই খানিকটা চমকে গিয়েছিল, কিন্তু আমাদের কিন্তু খুব একটা সমস্যা হয়নি সেই আক্রমণকে প্রতিহত করার জন্য। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী রাজেন্দ্র প্রসাদ, তিনি আমাদের আর্মি চিফ যিনি ছিলেন স্যাম মানিকশ, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। তাকে বলেন যে এর গুরুত্বপূর্ণ এবং এর একটা, এই যে পাকিস্তান যে গর্হিত কাজ করেছে তার একটা জবাব দেওয়া দরকার। এবং ভারতবর্ষের আর্মি, ভারতবর্ষের এয়ারফোর্স, নেভি জবাব দেয়। এবং ভারতবর্ষ 1965 সালে তথ্যভিত্তিক প্রমাণ অনুযায়ী পাকিস্তানের আভ্যন্তরীণ সিয়ালকোট এবং লাহোরে ইন্ডিয়ান ট্যাঙ্কস, ইন্ডিয়ান আর্টিলারি ডিভিশন ঢুকে যায় এবং ঢুকে গিয়ে সেই জায়গাগুলোকে দখল করে নেয়। এবং এই প্রমাণও আছে যে লাহোরের, সিয়ালকোটে, এই বিভিন্ন জায়গাতে ভারতীয় পতাকা উন্মোচন করা হয়েছিল। কিন্তু আমাদের দেশের নাম যে ভারতবর্ষ, 1.5 লক্ষ বছরের ইতিহাসে আমরা কোনোদিনও কোনো দেশের ওপরে প্রথমে নজর দিইনি। হ্যাঁ, কিন্তু যদি কেউ নজর দিয়ে থাকে, মানে খারাপ নজর দিয়ে থাকে, আমরা ছেড়েও কথা বলিনি। কারণ আমরা সেই দেশ যে দেশে ভগবান কৃষ্ণের জন্ম, আমরা সেই দেশ যে দেশে ভগবান রামের জন্ম, আমরা সেই দেশ যে দেশে নেতাজি সুভাষ বোস, স্বামী বিবেকানন্দের মতো লোকজন জন্মেছে, যারা পৃথিবীকে বলেছে
যে এবং মহাত্মা গান্ধী অবশ্যই, যে শান্তি একমাত্র কথা। কিন্তু কি জানেন তো, কিছু কিছু প্রতিবেশী থাকে আমাদের, যারা আমাদের সভ্যতা, ভদ্রতা, সখ্যতার একটা খারাপ মানে অন্যরকম মানে বার করে, এবং সে মানেটা আর কিছুই না যে আমরা দুর্বল। আমরা দুর্বল নই, জানেন তো। এবং 1965 যুদ্ধে পাকিস্তান সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল। তো যাই হোক, 65 যুদ্ধে খুব বাজেভাবে হারার পরে পাকিস্তান কি করলো, পাকিস্তানের মধ্যে এই বোধটা জন্মালো যে সরাসরি যুদ্ধে ভারতকে চ্যালেঞ্জ করাটা আপাতত তাদের পক্ষে সম্ভব নয়। তো কি করতে হবে তার জন্য? তার জন্য ভারতের উপরে চোরাগুপ্তা হামলা চালাতে হবে। এই একটা থিওরি পাকিস্তান তৈরি করলো, ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ছাত্রছাত্রীরা, স্পেশালি যারা আগামী দিনে ইউপিএসসি, আইএএস বা অন্যান্য বিভিন্ন রকমের সরকারি চাকরির পরীক্ষা দিতে চাও, এই টার্মসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা জানা, এগুলো পরেও আবার কথাবার্তা হবে, খুব ডিটেলে কথা হবে, কিন্তু চাইলে তোমরা এই টার্মটা লিখে নিতে পারো। আবারও বলছি, ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস মানে কি? মানে হচ্ছে গিয়ে ভারতবর্ষকে রক্তাক্ত করো 1000টা আঁচড়ে বা 1000টা ধাক্কায় বা 1000টা কাটায়। এবং তার জন্য পাকিস্তান কি করলো? পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর ফর্মেশন হলো। এবং এই আইএসআই এর একমাত্র লক্ষ্য থাকলো কি করে বিভিন্নভাবে, বিভিন্ন প্রকারে ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের আভ্যন্তরীণ অবস্থাকে পরিবর্তন করা যায়, ভারতবর্ষের সংখ্যালঘুদের তাদেরকে কি করে তাদেরকে ভুল বুঝিয়ে ভারতবর্ষের প্রতিপক্ষ হিসেবে তৈরি করা যায়। এবং সংখ্যালঘু বলতে শুধু একটি সংখ্যালঘুই নয়, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কয়েকশো ভাষা আজও বর্তমান। যদি টেকনিক্যালি বলা হয় তো 226টা ভাষা এখনো পর্যন্ত ভারতবর্ষে বলা হয়ে থাকে কোনো না কোনো সময়। এবং একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করতে চাই চ্যানেলের মাধ্যমে, যে অনেকেরই অতই ধারণাটা ভুল, বা অনেকেই ধারণা পোষণ করে থাকে যে ভারতবর্ষের জাতীয় ভাষা বলে কিছু আছে। না, ভারতবর্ষে জাতীয় ভাষা বলে কোনো জিনিস নেই। ভারতবর্ষে 26টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। তার মধ্যে বাংলাও একটা, ইংরেজিও একটা, হিন্দিও একটা, তামিলও একটা, তেলেগু একটা, অ্যাসামিজও একটা, উর্দুও একটা, এরকম 26টা ভাষা আছে। এবং এই ধারণাকে মাথায় রেখে আইএসআই অগ্রসর শুরু করে। ঠিক এই সময় একটা অদ্ভুত অবস্থারও সৃষ্টি হয়। একেতে পাকিস্তানের 1965 সালে যুদ্ধে পাকিস্তানে হেরে যাওয়াতে পাকিস্তান আর্মি খুব ডিমোরালাইজ, মানে মানসিকভাবে ওরা খুব ভেঙে পড়েছে। এবং ওদের মধ্যে মানে সাধারণ সৈনিকদের কথা বলছি না, আমি বলছি এখানে জেনারেলসদের কথা, আর্মি জেনারেলস, যারা সোসাইটির বা সমাজের মাথা ওদের দেশে, তারা চাইছিল ভারতবর্ষকে একটা উচিত শিক্ষা দিতে। ঠিক এই সময় এই যুদ্ধের কারণে দুদেশেরই স্বাভাবিক কথা, অর্থনৈতিকভাবে প্রচন্ড ক্ষতি হয়েছিল। ভারতবর্ষে তো এরকম অবস্থা হয়েছিল যে খাদ্যাভাব দেখা দিয়েছিল। ভারতবর্ষে খাদ্যাভাব দেখা দিয়েছিল এবং ভারতবর্ষকে বিভিন্ন বিদেশি ব্যাংক থেকে, তৎকালীন ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ নিউজিল্যান্ড, ব্যাংক অফ সিঙ্গাপুর, এরকম জায়গা থেকে চড়া সুদে ধার নিতে হয়েছিল। এবং ভারতবর্ষের চাষি সম্প্রদায় এবং ভারতবর্ষের অন্যান্য বহু সম্প্রদায় প্রায় না খেতে পেয়ে অনেকেই মারা গেছিলেন, এই সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত লোকেরা। এবার আসে পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা। পাকিস্তান একটা ছোট দেশ,
তাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোথ মানে জিডিপি গ্রোথ যেটা বলা হয়, একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির মাপকাঠি যেটা বলা হয়, সেটা অত্যন্ত খারাপ হয়ে যায়। এবং অনেক পলিটিক্যাল পার্টি পাকিস্তানের মধ্যে, আবারও বলছি, এই পাকিস্তানি যখনই আমি বারবার পাকিস্তান আমি উচ্চারণ করছি, তখনই কিন্তু আমি দুই পাকিস্তানের কথাই বলছি, ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান, মানে যেটা বর্তমান যুগের বাংলাদেশ। আর্মির বিরুদ্ধে তাদের একটা ক্ষোভ সঞ্চার হয় এবং তারা মনে করতে শুরু করেন যে পাকিস্তানের আপামর জনতার এই পরিস্থিতির জন্য, এই অর্থনৈতিক, এই সামাজিক, এই মানবিক পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে না হলেও অনেকটাই পাকিস্তানের সেনা এবং গুপ্তচর সংস্থা দায়ী। ঠিক সেই সময় বিষ ফোঁড়ার মতো আরেকটা জিনিসের দেখা মেলে, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে এবং তখনকার ইস্ট পাকিস্তানে বাঙালিদের স্বাধীনতা সংগ্রাম। দেখুন, বাঙালিরা তো আমরা চিরকালই রেভলিউশনিস্ট, মানে বিপ্লবী। বিপ্লব আমাদের মধ্যে আছে, অন্যায়কে সহ্য করা আমাদের ডিএনএ, মানে আমাদের রক্ত, আমাদের স্নায়ুর মধ্যে নেই। আমরা কোনো সময় অন্যায়কে মানিনি, আজও মানি না। হয়তো আমরা অনেক কিছু হারিয়েছি এই জন্য, কিন্তু আমরা কোনো সময় আপোষ করিনি। তো তৎকালীন পূর্ব বাংলার মানুষেরাও একইভাবে সমস্ত পাকিস্তানি সেনা এবং পাকিস্তানি পলিটিক্যাল উচ্চ শ্রেণী মানুষের অত্যাচারের বিরুদ্ধে তারা সমবেতভাবে কণ্ঠস্বর উঁচু করে স্বাধীনতার আহ্বান দেয় এবং তার সেই স্বাধীনতার আসল চেহারা হয়ে দাঁড়ায় শেখ মুজিবুর রহমান, যাকে বা যিনাকে বাংলাদেশের রাষ্ট্রপিতা বলে সম্বোধন করা হয়, যেন আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, ভারতবর্ষের রাষ্ট্রপিতা। এবার জানতে হবে যে শেখ মুজিবুর রহমান কি একাই এই বিপ্লবের চাবিকাঠি ছিলেন, নাকি আরো কেউ ছিল? আপনাদের জানাতে চাই, শেখ মুজিবুর রহমান যার আদর্শে বা যার প্রেরণাতে এই বিপ্লবের একজন প্রধান মাথা এবং প্রধান চেহারা হিসেবে দেখা দেন, তিনি আর কেউ নন, তারই একজন শিক্ষক। তো এছাড়াও আরো 3-4 জন এই বিপ্লবের মধ্যে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং যে দলের নাম ছিল আওয়ামী লীগ। এইবার স্বাধীনতা চাইলেই তো পাওয়া যায় না, না? স্বাধীনতার রক্ত দিয়ে আনতে হয়। তাই আপনারা শেখ মুজিবুর রহমানের সে বিখ্যাত বক্তৃতা আপনারা শুনেছেন, রক্ত আমরা আগেও দিয়েছি, রক্ত আমরা আবারও দেব। গায়ে কাটা দেয় না এই ধরনের কথাবার্তা শুনলে? কাটা দেওয়াটাই তো স্বাভাবিক, কারণ স্বাধীনতার থেকে উপরে আমার তো মনে হয় না কিছু আছে বলে। আপনাদের কিছু অন্য কিছু মনে হয় না? কারণ আপনি যদি আজকে স্বাধীন না হন, আমরা যদি স্বাধীন না হতাম, আমরা যদি আজও ব্রিটিশদের বা অন্য কোনো জাতির পরাধীনতার শৃঙ্খলায় যদি আমরা আবদ্ধ থাকতাম, তাহলে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু মত প্রকাশ করতে পারতাম না। আমাদের চলাফেরা, আমাদের বেচা কেনা, আমাদের জ্ঞান আহরণ, আমাদের জানা অজানা সবকিছুর ওপরে
কেউ না কেউ ছড়ি ঘোরাতো, এবং সেটা হয় না। তো এই শেখ মুজিবুর রহমান 1970 সালে 1970-71 সালে তৎকালীন পাকিস্তানে, যেটা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নিয়ে গঠিত যে পাকিস্তান, সেখানকার যে ইলেকশন হয় তাতে সর্বগরিষ্ঠ সংখ্যা সে প্রাপ্ত করে পাকিস্তানের সেনেটে বা পাকিস্তানের পার্লামেন্টে। এবং গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যে পার্টি, যে দল কোনো দেশের জাতীয় ইলেকশনে সর্বগরিষ্ঠ সংখ্যা প্রাপ্ত করবে, তাদেরই সরকার গঠনের সুযোগ পাওয়া উচিত, তাই নয় কি? কিন্তু এখানে সেরকম হলো না। এখানে এরকম হলো না। পাকিস্তানি জেনারেলস এবং তৎকালীন পাকিস্তানি প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টো কি বলল, যে কালো কালো বাঙালিদের, ছোট ছোট বাঙালিদের, এদের কোনো যোগ্যতাই নেই, এরা কি দেশ চালাবে? এরা শ্রমিক শ্রেণীর লোক, এরা আমাদের পায়ের তলায় থাকবে, এদেরকে আমি কখনোই পাকিস্তানের ক্ষমতা হাতে দিয়ে দেব না। কারণ আজও জেনে রাখুন একটা কথা, পাকিস্তানে, বর্তমান পাকিস্তানে 4টে স্টেট আছে। শুধু পাঞ্জাব যে প্রভিন্সটা আর কি, যেটা যে স্টেটটা আর কি, যেখানে পাঞ্জাবি পাকিস্তানিরা যারা থাকে, তারাই সবচেয়ে বেশি সচল এবং সচ্ছল। পাকিস্তানে একটা অলৌকিত লেখা আছে যে আপনি যদি পাঞ্জাবি না হন তাহলে আপনার জীবনে কোনো উন্নতি হবে, আপনি চাকরি পাবেন না, আপনাকে মুজাহির হয়ে থাকতে হবে। তখনও এই ধরনের জিনিস ছিল। তো ফলে কি হলো, পাকিস্তান আর্মি, পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসেস, যেটা আইএসআই হিসেবে পরিচিত বা কুখ্যাত, সুখ্যাতি ওদের নেই, কুখ্যাত, এবং তৎকালীন প্রধানমন্ত্রী, পাকিস্তানের হেরে যাওয়া প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, তিনি কি করলেন? তিনি বললেন যে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের গদি কখনোই দেওয়া চলবে না, এবং পাকিস্তান আর্মিকে বলা হলো এই বাঙালিদের দমন করতে হবে, এবং এই বাঙালি দমন, বাঙালি নিপীড়ন, বাঙালিদের হত্যা, বাঙালিদের মান মর্যাদা দলির সাথে মিটিয়ে দেওয়ার যে প্রসেসটা চালু হলো, তার নাম দেওয়া হলো অপারেশন সার্চ লাইট, যেটা শুরু হলো 1971 সালের জানুয়ারি থেকে। আজকের জন্য এইটুকুই থাক। আমি আবার কাল আসবো, এবং আমরা ঠিক এইখান থেকেই শুরু করব যে অপারেশন সার্চ লাইটে কি হয়েছিল, সে বিভীষিকাময় সময় ইতিহাসের পাতা থেকে আমি আপনাদের জন্য তুলে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ। আমাকে শোনা এবং এই চ্যানেলকে ভালোবাসার জন্য। আজকের জন্য
এটুকুই। আবার